আর এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন সারা বাংলাদেশকে। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলে আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে একটি মামলায়, প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনও তো সেই একই কায়দায় সব কিছু হচ্ছে। তো এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সব কিছু তার, সেখানেই বিচার হচ্ছে। কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী, যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছি, আমরা বারবার কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে। এই যে আমাদের চাইতেও বয়স বেশি সর্বশেষ নজরুল ইসলাম খান, তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময়, তার এই রকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয়, তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে রাখল। একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি একজন শ্রমিক নেতা, আয়োলের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার জন্য একটা কোনো ব্যবস্থা করা হয়নি, একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। একবারই চোর ডাকাতরা যেভাবে ফেলে রাখে ওইভাবে আমরা তো আছি, আমাদের তো কোনো কথাই নাই। তার মতো মানুষকেও এইভাবে ফেলে রেখেছি। এই যে নিপীড়ন, নির্যাতন, কালকে আমি বলেছি, এইটা ভোগ করতে হয়েছে 15.5 বছর, 16 বছর, এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই সেইটা চলেছে এবং সেটা মানে পার হয়ে আমরা 6 তারিখে আমরা যখন বের হতে পারলাম, সক্ষম হলাম, তখন কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না, গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে না। এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন তো আর কোনো মানে সেই আতঙ্কটা সেইভাবে নাই। অন্যান্য আছে, সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে, এটা তো হচ্ছেই, কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন তো হচ্ছে না, রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে না। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই।
সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছেন, সেরকম তো ঘটনা এখানে হয়নি। যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়, হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথায়। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সব কিছু চলেছে শেখ হাসিনার কথায়। সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার। একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিক্সাওয়ালা হত্যা করে, সব কিছু কি বিচারহীনভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরও অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্লট বের হচ্ছে। এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন। তো এরশাদেরও তাই ছিল। এরশাদও চেয়েছেন 30 সেট অলংকারের কথা, আপনাদের হয়তো মনে নাই যারা ইয়াং। তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দরী সেই মহিলা এমপিগুলো, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলংকার। এটা আমি আর খুলে আর বলতে চাই না। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই। কোনো জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল, সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল। তাই ব্যাংকের ভোট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণ অলংকার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা, 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে। সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় 6, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে মানে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে।